স্যার, ভেতরে আসবো? এসো। কি ব্যাপার? মিসির আলি মেয়েটিকে ঠিক চিনতে পারলেন না। তিনি কখনো তার ছাত্রছাত্রীদের চিনতে পারেন না। স্যার, আমার নাম নীলুফার। ও আচ্ছা। মিসির আলি পরিচিত ভঙ্গিতে হাসলেন, কিন্তু নামটা তার কাছে অপরিচিত লাগছে। এও এক সমস্যা, কারণ নাম তিনি মনে রাখতে পারেন না। তার ভ্রু কুঞ্চিত হলো। নাম মনে না করতে পারার একটিই কারণ, মানুষের প্রতি তার আগ্রহ নেই। আগ্রহ থাকলে নাম মনে থাকতো। স্যার, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সেকেন্ড ইয়ারের। একদিন এসেছিলাম, আমরা 4 বন্ধু। ও হ্যাঁ, এসেছিলে তোমরা, মনে পড়েছে। আজ কি ব্যাপার? মেয়েটি ইতস্তত করতে লাগলো। তার মানে কি? কম বয়সী মেয়েদের তিনি এড়িয়ে চলতে চেষ্টা করেন। তরলমতি মেয়েরা মাঝে মাঝে অনেক অদ্ভুত কাণ্ড কারখানা করে বসে। তোমার কি ব্যাপার, বলো। স্যার, আমি ওই ইএসপি টেস্টটা আবার দিতে চাই। একবার তো দিয়েছো, আবার কেন? মিসির আলি বিস্মিত হলেন। এই মেয়েটির মতিগতি তিনি বুঝতে পারছেন না। স্যার, আমার মনে হয় এবার পরীক্ষা করলে দেখা যাবে আমার ইএসপি আছে। এরকম মনে হবার কারণ কি? মেয়েটি উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। লক্ষণ ভালো নয়। মিসির আলি গম্ভীর গলায় বললেন, এখন আমি একটু ব্যস্ত আছি, অন্য একদিন এসো। মেয়েটি তবুও কিছু সময় দাঁড়িয়ে রইল। তুমি কি অন্য কিছু বলতে চাও? জি না স্যার, আমি যাই। আসসালামু আলাইকুম। মিসির আলি গম্ভীর হয়ে বসে রইলেন। এ মেয়েটিকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এরা সহজেই একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পারে। এরকম সুযোগ দেওয়া ঠিক না। 12টায় একটা ক্লাস ছিল। মিসির আলি গিয়ে দেখলেন কোনো ছাত্রছাত্রী নেই। কোনো স্ট্রাইক হচ্ছে কি এরকম কিছু শোনেননি। সামনে হয়তো টার্ম পরীক্ষা আছে। টার্ম পরীক্ষা থাকলে ছাত্ররা দল বেঁধে আসা বন্ধ করে দেয়। মিসির আলি ভ্রুকুচকে খালি ক্লাসে মিনিট 5 বসে রইলেন। গতরাতে অসুস্থ শরীরে এই ক্লাসটির জন্য পড়াশোনা করেছেন। এই অবস্থা হবে জানলে সকাল সকাল শুয়ে পড়তে পারতেন। ছাত্রশূন্য একটি ক্লাসে তিনি খাতাপত্র নিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। হাস্যকর দৃশ্য। অনেকেই করিডোর দিয়ে হাঁটবার সময় তাকে কৌতূহলী হয়ে দেখল। পাগল টগল ভাবছে বোধহয়। মিসির আলি উঠে পড়লেন। আজকের দিনটাই শুরু হয়েছে খারাপভাবে। একটি কাজও ঠিকমতো হচ্ছে না। মিসির আলি ক্রমেই বিরক্ত হয়ে উঠতে লাগলেন। তার কপালের মাঝখানে ব্যথা শুরু হলো। এই উপসর্গটি নতুন। ব্লাড প্রেশার হয়েছে বোধহয়। ডাক্তার দেখাতে হবে। তিনি বাড়ি ফিরলেন 3টার দিকে। এই অসময়েও বসার ঘরে কে যেন বসে আছে। সমস্ত দিনটাই যে খারাপ যাবে এটা হচ্ছে তার প্রমাণ। গ্রামের বাড়ি থেকে টাকা পয়সা চাইতে কেউ এসেছে নির্ঘাত। কে? জি, আমি আনিস। আনিস সাহেব, আপনি এই সময়ে অফিস নেই? ছুটি নিয়ে এলাম। ব্যাপার কি? রানুর শরীরটা বেশি খারাপ। ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। ভালোই করেছেন। বসেন। চাটা দিয়েছে? জি, চা খেয়েছি। আপনার ভাই ছিলেন এতক্ষণ। বসুন, আমি কাপড় ছেড়ে আসি। লোকটি জড়সড় হয়ে বসে আছে। মিসির আলি লক্ষ্য করলেন তার চোখের নিচে কালি পড়েছে। তার মানে রাতে ঘুমাতে পারছে না। এরকম হওয়ার কথা নয়। মিসির আলি চিন্তিত মুখে ভেতরে ঢুকলেন। তার ফিরে আসতে অনেক সময় লাগলো। এখন বলেন, ব্যাপারটা কি? আনিস ইতস্তত করে বলল, ভূতপ্রেত বলে সত্যি কিছু আছে? এই কথা জিজ্ঞেস করছেন কেন? আনিস মুখ কালো করে বলল, অনেক রকম কাণ্ড কারখানা হচ্ছে, আমি কনফিউজড হয়ে গেছি। অর্থাৎ এখন ভূতপ্রেত বিশ্বাস করতে শুরু করেছেন? আনিস চুপ করে রইল। এই কারণটা বলেন শুনি। নানা রকম শব্দ হয় ঘরে, তাই নাকি? আপনি নিজে শোনেন? জি, শুনি। গন্ধও পাই, ফুলের গন্ধ। আপনি পান না আপনার স্ত্রী পান? রানু প্রথম পায়, তারপর আমি পাই। মিসির আলি চুরুট ধরালেন। আনিস বলল, গতরাতে ঘরের মধ্যেই কেউ যেন নূপুর পায়ে হাঁটছিল। এই নূপুরের শব্দ প্রথম কে শোনে? আপনার স্ত্রী? জি। তারপর আপনাকে বলার পর আপনি শুনতে পান? জি। আনিস সাহেব, এটাকে বলা হয় ইনডিউসড অডিটরি হ্যালুসিনেশন। আপনার মন দুর্বল। আপনার স্ত্রী যখন বলেন শব্দ শুনতে পাচ্ছেন, তখন আপনিও তা শুনতে থাকেন।
ব্যাপারটি আপনার মনোজগতে, আসলে কোনো শব্দ হচ্ছে না। আনিস দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, আপনি যদি একবার আসেন আমাদের বাসায়, আপনি নিজেও শুনবেন। না ভাই, আমি শুনবো না। আমি খুব শক্ত ধরনের মানুষ, খুবই যুক্তিবাদী লোক আমি। আপনি আসেন না একবার? ঠিক আছে, যাব। কবে আসবেন? আজ আসতে পারবেন? আমি কাল পরশুর মধ্যে একবার যাব। আমাদের বাড়িওয়ালার খুব সুন্দর ফুলের বাগান আছে, প্রচুর গোলাপও আছে। বিকেলের দিকে গেলে সেটাও দেখতে পারবেন। মিসির আলি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বড় ফুলের বাগান? জি। আনিস সাহেব, এমন কি হতে পারে না বাতাসে নিচের বাগান থেকে ফুলের সৌরভ আসে? সেই সৌরভকে আপনি একটি আধ্যাত্মিক রূপ দেন? হতে পারে। পারে, কিন্তু শব্দটা? কোনো একটা ব্যাখ্যা নিশ্চয়ই আছে। মস্তিষ্ক খুব অদ্ভুত জিনিস আনিস সাহেব। সে আপনাকে এমন সব জিনিস দেখাতে বা শোনাতে পারে যার আসলে কোনো অস্তিত্ব নেই। আপনি কি উঠছেন? জি। আচ্ছা ঠিক আছে, যান। আমার নিজেরও মাথা ধরেছে, 2টা প্যারাসিটামল খেয়েছি, লাভ হচ্ছে না। জ্বরও আসছে বলে মনে হয়। শরীরটা গেছে, বেশি দিন বাঁচব না। পত্রিকা খুলে নীলু অবাক হলো। সেই বিজ্ঞাপনটি আবার ছাপা হয়েছে। কথাগুলো এক, জিপিও বক্স নাম্বারও 73। শিরোনামটিও আগের মতো। কেউ কি আসবেন? এর মানে কি? নীলুর ধারণা ছিল এই বিজ্ঞাপনটি আর কোনোদিন ছাপা হবে না। এর প্রয়োজন ফুরিয়ে গেছে, কিন্তু এখন তা মনে হচ্ছে না। নীলুর ইচ্ছে হলো দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদার। সে মুখ কালো করে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় তার জন্য একটা বড় ধরনের চমক অপেক্ষা করছিল। মিসির আলি সাহেব দাঁড়িয়ে। তিনি বললেন, এখানে কি আনিস সাহেব থাকেন? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? ও ইয়ে, তুমি আমার ছাত্রী, কোন ইয়ার? 3rd ইয়ার স্যার। নীলু আমার নাম। নীলুফার? ও আচ্ছা, নীলুফার। তোমাদের তেতলায় আনিস সাহেব থাকেন নাকি? জি, তার কাছে এসেছি। উঠবার রাস্তা কোন দিকে? নীলু তাকে সঙ্গে করে 3 তলায় নিয়ে গেল। ফেরবার পথে আমাদের বাসা হয়ে যাবেন স্যার, যেতেই হবে। আচ্ছা দেখি। দেখা দেখি না স্যার, আপনি আসবেন। আনিস ঘরে ছিল না, রানু তাকে নিয়ে বসালো। সে খুবই অবাক হয়েছে। মিসির আলি বললেন, খুব অবাক হয়েছেন মনে হচ্ছে। আপনি আপনি করে বলছেন কেন? ও আচ্ছা, তুমি তুমি করে বলতাম, তাই না? ঠিক আছে, এখন বলো, আমাকে দেখে অবাক হয়েছ? হ্যাঁ। খুব অবাক হয়েছ? জি। আপনি আসবেন ভাবতেই পারিনি। মিসির আলি সিগারেট ধরিয়ে হাসি মুখে বললেন, তুমি তো শুনেছি সবকিছু আগে বলে দিতে পারো, এটি তো পারার কথা ছিল। রানু থেমে থেমে বলল, আপনি লোকটি বেশ অদ্ভুত। তাই নাকি? হ্যাঁ, আপনার যুক্তিও খুব ভালো, বিশ্বাস করতে ইচ্ছে হয়। বিশ্বাস করলেই পারো। আনিস সাহেব কখন আসবেন? এসে পড়বে। আমাকে একটু চা খাওয়াও। আর শোনো, তোমাদের একটা কাজের ছেলে আছে নাকি? ওকে পাঠাও তো আমার কাছে। ওকে কি জন্য? কয়েকটা কথা জিজ্ঞেস করব। মিসির আলি। কি নাম? জিতু? জিতু মিয়া। মিসির আলি, দেশ কোথায়? টাঙ্গাইল। শুনলাম 2-1 দিন আগে তুমি নাকি রাতের বেলা কি একটা দেখে ভয় পেয়েছ। জি, পাইছি। কি দেখেছ? পাকের ঘরে একজন মেয়ে মানুষ হাঁটা চলা করতেছে। সুন্দরী? খুব সুন্দর। রান্নাঘরে তো বাতি চালানো ছিল। জি না। অন্ধকারে তুমি মানুষ কিভাবে দেখলে? আমার মনে হয় জিনিসটা তুমি স্বপ্নে দেখেছ। আচ্ছা জিতু মিয়া, তুমি যাও। শোনো, 1 প্যাকেট সিগারেট নিয়ে এসো আমার জন্য। ক্যাপাস্টন। নাও, টাকাটা নাও। জিতু মিয়া চলে গেল। রানু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, ইউনিভার্সিটির সব মাস্টাররাই কি আপনার মতো বুদ্ধিমান? না, আমার নিজের বুদ্ধি একটু বেশি। আচ্ছা, এখন যে খুটখাট শব্দ শোনা যাচ্ছে, এই শব্দটার কথাই কি আনিস সাহেব আমাকে বলেন? রানু জবাব দিল না। মিসির আলি কান পেতে শুনলেন। শব্দটা তো বেশ স্পষ্ট, রান্নাঘর থেকে আসছে না। এই শব্দটার কথাই আনিস সাহেব বলেন, তাই না? বোধহয় আপনি রান্নাঘর দেখবেন। আপনি যাওয়া মাত্রই শব্দ থেমে যাবে। শব্দটা বেশিরভাগই রান্নাঘরে হয়। জি। ইঁদুর মরা কিছু বিষ ছড়িয়ে দিও, আর শব্দ হবে না, ওটা ইঁদুরের শব্দ। রান্নাঘরে খাবারের লোভে ঘোরাঘুরি করে, সেজন্যই শব্দটা বেশি হয় রান্নাঘরে, বুঝলে? যুক্তিটা পছন্দ হচ্ছে না মনে হয়। যুক্তি ভালোই। আরেক কাপ চা খাবেন? না, এখন উঠবো। আনিস সাহেব মনে হয় আজ আর আসবেন না। না, আপনি আরেকটু বসেন, আপনাকে একটা গল্প বলবো।
আজ আর না রানু, মাথা ধরেছে। মাথা ধরলেও আপনাকে শুনতে হবে। বসুন, আমি চা আনছি। প্যারাসিটামল খাবেন? ঠিক আছে। চা আনবার আগেই আনিস এসে পড়লো। তার অফিসে নাকি কি একটা ঝামেলা হয়েছে। 10,000 টাকার একটা চেকের হিসেবে গন্ডগোল। চেকটা ইস্যু হয়েছে আনিসের অফিস থেকে। আনিসের চোখে মুখে ক্লান্তি। মিসির আলি বললেন, আপনি বিশ্রাম টিশ্রাম করেন, আমার জন্য ব্যস্ত হবেন না। আমি রানুর কাছ থেকে একটা গল্প শুনবো। কি গল্প? জানি না কি গল্প। ভয়ের কিছু হবে? রানু বলল, না ভয়ের না, তুমি গোসল টোসল সেরে এসে চা খাও। আমি গল্পটা শুনতে পারবো না? না, সব গল্প সবার জন্য না। আনিসের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে কিছু বলল না। বাথরুমে ঢুকে পড়ল। রানু তার গল্প শুরু করলো খুব শান্ত গলায়। মিসির আলি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন। রানুর দ্বিতীয় গল্প। আমার তখন মাত্র বিয়ে হয়েছে, সপ্তাহখানেকও হয়নি। সে সময় এক কাণ্ড হলো। আমার বিয়ে হয়েছিল শ্রাবণ মাসের 6 তারিখে। ঘটনাটা ঘটল শ্রাবণ মাসের 14 তারিখ। সকালবেলা আমার এক মামা শ্বশুর এসে ওকে নিয়ে গেলেন মাছ মারতে। নৌকা করে মাছ মারা হবে। নৌকা বড় গাং দিয়ে যাবে সোনাপোতার বিলে। বড়শি ফেললেই সেখানে বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়। বর্ষাকালে বোয়ালের কোনো স্বাদ নেই জানেন তো, কিন্তু সোনাপোতার বোয়ালে বর্ষাকালে নাকি সবচেয়ে বেশি তেল হয়। দুপুরের পর থেকেই হঠাৎ করে খুব দিন খারাপ হলো। বিকেল থেকে বাতাস বইতে লাগলো। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। ওরা আর ফেরে না। সন্ধ্যার পর থেকে শুরু হলো প্রচণ্ড ঝড়। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। আমাদের বাড়িটা হচ্ছে কাঠের দোতলা। আমি একা একা দোতলায় উঠে গেলাম। দোতলার কোণার দিকের একটা ঘরে আজে বাজে জিনিস রাখা হয়, স্টোর রুমের মতো। কেউ সেখানে যায়টাই না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলাম। তখন হঠাৎ একটা মেয়ের কথা শুনতে পেলাম। মেয়েটা খুব নিচু স্বরে বলল, সোনাপোতার বিলে ওদের নৌকা ডুবে গেছে, কিছুক্ষণ আগেই ডুবেছে। এটা শোনার পর আমি অজ্ঞান হয়ে যাই। মিসির আলি বললেন, এইটুকুই গল্প? হ্যাঁ। গল্পের কোনো বিশেষত্ব লক্ষ্য করলাম না। বিশেষত্ব হচ্ছে সেদিন সন্ধ্যায় ওদের সত্যি সত্যি নৌকাডুবি হয়েছিল। এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, কাজেই তোমার মনে হচ্ছিল অমঙ্গলের আশঙ্কা। অবচেতন মনে ছিল নৌকাডুবির কথা। অবচেতন মনই কথা বলেছে তোমার সঙ্গে। মানুষের মন খুব বিচিত্র রানু। আমি উঠলাম। মিসির আলি উঠে দাঁড়ালেন। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, একতলার নীলু নামের যে মেয়েটি আপনাকে এখানে নিয়ে এসেছে, সে আপনার জন্য বারান্দায় অপেক্ষা করছে। যাবার সময় ওর সঙ্গে আপনার দেখা হবে। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, তাতে কি? রানু বলল, নীলু এই মুহূর্তে কি ভাবছে তা আমি বলতে পারবো। ওকে জিজ্ঞেস করলেই দেখবেন আমি ঠিকই বলেছি। আমি অনেক কিছু বলতে পারি। নীলু কি ভাবছে? নীলু ভাবছে একজন অত্যন্ত সুপুরুষ যুবকের কথা। সেটা তো স্বাভাবিক। একজন অবিবাহিত যুবতী একজন সুপুরুষ যুবকের কথাই ভাববে। এটা বলার জন্য কোনো অতীন্দ্রিয় ক্ষমতার দরকার হয় না রানু। মিসির আলি নেমে গেলেন। নীলু সত্যি সত্যি বারান্দায় দাঁড়িয়েছিল। সে খুব অনুরোধ করলো যাতে স্যার এক কাপ চা খেয়ে যান, কিন্তু মিসির আলি বসলেন না। তার প্রচন্ড মাথা ধরেছে। প্যারাসিটামল কাজ করছে না। সারা জীবন তিনি এক ওষুধ খেয়েছেন, যে ওষুধ তার উপর এখন আর কাজ করে না। খুব খারাপ লক্ষণ। নীলুর বাবা বারান্দায় বসেছিলেন। নীলুকে বেরুতে দেখে তিনি ডাকলেন, নীলু কোথায় যাচ্ছ মা? একটু বাইরে যাচ্ছি। কিন্তু এইটুকু বলতেই নীলুর গলা কেঁপে উঠল, গাল লাল হলো। তিনি তার লক্ষ্য করলেন। বিস্মিত গলায় বললেন, বাইরে কোথায়? নীলু জবাব দিল না। কখন ফিরবে মা? 8টা বাজার আগেই ফিরবো। গাড়ি নিয়ে যাও। গাড়ি লাগবে না। তোমার কিছু লাগবে বাবা? চা বানিয়ে দিয়ে যাব? না, চা লাগবে। একটু সকাল সকাল ফিরিস মা, শরীরটা ভালো না। সকাল সকালই ফিরবো। বিকেলের আলো নরম হয়ে এসেছে। সবকিছু দেখতে অন্যরকম লাগলো নীলুর চোখে। নিউ মার্কেটের পরিচিত ঘরগুলো যেন অচেনা, যেন ওদের এক ধরনের রহস্যময়তা ঘিরে রেখেছে। আছো নীলু? নীলু তৎক্ষণাৎ তাকাতে পারল না। তার লজ্জা করতে লাগলো। তার ভয় ছিল আজ হয়তো সে আসবে না। প্রিয়জনদের দেখা তো এত সহজে পাওয়া যায় না। আজ তুমি দেরি করে এসেছো, 5 মিনিট দেরি। তোমার জন্য শাস্তি হওয়া দরকার। কি শাস্তি? সেটা আমরা চা খেতে খেতে ঠিক করব। খুব চায়ের পিপাসা হয়েছে। কোথায় চা খাবেন? এখানে কোথাও। আর শোনো নীলু,
চা খেতে খেতে তোমাকে আমি খুব জরুরি একটা কথা বলতে চাই। এখন বলুন, হাঁটতে হাঁটতে বলুন। না, এই কথা হাঁটতে হাঁটতে বলা যায় না, বলতে হয় মুখোমুখি বসে চোখের দিকে তাকিয়ে। নীলুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে কোনো মতে বলল, ঠিক আছে, চলুন কোথাও বসি। কি বলতে চাই তা কি বুঝতে পারছো? না, বুঝতে পারছো নীলু? মেয়েরা এইসব জিনিস খুব ভালো বুঝতে পারে। নীলুর গা কাঁপতে লাগলো। অন্য এক ধরনের আনন্দ হচ্ছে, অন্য এক ধরনের সুখ। মনে হচ্ছে পৃথিবীতে এখন আর কেউ নেই, চারদিকে সীমাহীন শূন্যতা, শুধু তারা দুইজন হাঁটছে, হেঁটেই চলেছে। কেমন যেন এক ধরনের কষ্টও হচ্ছে বুকের মধ্যে। ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। চায়ের সঙ্গে আর কিছু খাবে? না। খাও না, কিছু খাও। সে বয়কে ডেকে কি যেন বলল, নীলু শুনতে পেল না। কোনো কিছুতেই তার মন বসছে না, সব তার কাছে অস্পষ্ট লাগছে। কি নীলু, কিছু বলো, চুপ করে আছো কেন? কি বলবো, যা ইচ্ছে বলো। নীলু ইতস্তত করে বলল, আপনি ওই বিজ্ঞাপনটা আবার দিয়েছেন কেন? সে হাসলো শব্দ করে। দেখেছো বিজ্ঞাপনটা? হ্যাঁ। মন খারাপ হয়েছে? নীলু কিছু বলল না। বলো, মন খারাপ হয়েছে? হ্যাঁ। সে আবার শব্দ করে হাসলো। তারপর ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, আমি পত্রিকার অফিসে টাকা দিয়ে রেখেছিলাম, কথা ছিল প্রতি মাসে 2 বার করে ছাপবে। তোমার সঙ্গে দেখা হওয়ার পর তার আর প্রয়োজন ছিল না, কিন্তু সেটা বলা হয়নি। আগামীকাল বন্ধ করে দেব। এখন খুশি তো? নীলু জবাব দিল না। বলো, এখন তুমি খুশি? এইভাবে চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। বলো, তুমি খুশি? সে আরেক দফা চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরালো। খানিকক্ষণ দুইজনেই কোনো কথা বলল না। বাইরের সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পৃথিবী বড় সুন্দর গ্রহ, এতে বেঁচে থাকতে সুখ আছে। নীলু, তোমাকে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটি বলি। বলুন। দেখো নীলু, সারা জীবন পাশাপাশি থেকেও একসময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে, ঠিক না? নীলু জবাব দিল না। বলো, ঠিক না? হ্যাঁ। তোমাকে প্রথম দিন দেখেই। সে চুপ করে গেল। নীলুর চোখে জল এলো। নীলু, আজ যদি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই, তাহলে তোমার আপত্তি আছে? নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল, জবাব দিল না। সে মুখ ঘুরিয়ে বসেছিল। সে তার চোখের জল তাকে দেখাতে চায় না। বলো নীলু, আপত্তি আছে? আমাকে 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে। 8টার আগেই আমরা বাড়ি ফিরব, এসো উঠি। সে নীলুর হাত ধরল। ভালোবাসার স্পর্শ, যার জন্য তরুণীরা সারা জীবন প্রতীক্ষা করে থাকে।